স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে। সঙ্গে আছি আমি তোফায়েল আহমদ। নির্বাচনী ট্রাইব্যুনালে আপিলের শেষ দিন ছিল আজ। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে কারো প্রার্থিতা বাতিল হয়েছে, আবার কারো প্রার্থিতা টিকে গেছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষপাত নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। আর নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করেছে ছাত্রদল। আপিল শুনানি শেষে জোট গঠন আর চূড়ান্ত প্রার্থী তালিকার ইস্যুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি পর্যন্ত আরও কি চমক অপেক্ষা করছে, এই নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সাবেক সচিব ও রাজনীতিবিদ AFM সুলাইমান চৌধুরী এবং আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। জনাব সুলাইমান চৌধুরী, আপনার কাছেই শুরুতে আসি। প্রায় 10 দিনব্যাপী নির্বাচনী ট্রাইব্যুনালের আপিল শুনানি শেষ হলো আজ। 9 তারিখে শুরু হয়েছিল, আজ 18 তারিখ। অনেকেই প্রার্থিতা ফিরে পেয়েছেন, কারো কারো প্রার্থিতা ফিরে পাননি। কিন্তু সবচেয়ে চমকপ্রদ যে বিষয়গুলো সেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি ঋণখেলাপি, তারপরেও তার বৈধতা টিকে গেছে। কারো দ্বৈত নাগরিকত্বের ইস্যুগুলো আমরা জানি, গণমাধ্যমে রিপোর্ট এসছে, তারাও প্রার্থিতায় টিকে গেছে। সব মিলিয়ে নির্বাচনী আপিল শুনানি কেমন হলো? আগের মতোই নাকি গণঅভ্যুত্থান পরবর্তী যেভাবে আমরা আশা করেছিলাম সেরকম হলো? আগের চাইতে কিছুটা ব্যতিক্রম তো হয়েছে। আর আপনি যা বলছেন তার সঙ্গে একটু যোগ করি, এই পর্বটি এখনও শেষ হয়নি। উচ্চ আদালতে যাওয়ার যে কারো অধিকার আছে সেটিতে একটু সময় লাগবে। এমনও হতে পারে উচ্চ আদালতের সিদ্ধান্ত পেতে ততক্ষণে হয়তো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়ে পড়বে। তখন হয়তোবা দেখা গেল সেখান থেকেও কারো প্রার্থিতা বাতিল হলো অথবা কেউ নতুনভাবে যুক্ত হলেন। তবে এটি লম্বা সময়ের জন্য হবে না, খুব স্বল্প সময়ের জন্য এটি হবে। যেমনটি হয়েছে আমরা যেটি দেখেছি, একটা বিষয় বলবো, আমার কাছে একটু খটকা লেগেছে। বাংলাদেশ ব্যাংক সঠিক সময়ে ঋণ খেলাপির তালিকা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছিলেন কিনা, এক। দুই হলো, যারা এই স্বল্প সময়ে অর্থাৎ ঋণ খেলাপির তালিকা এই বাংলাদেশ ব্যাংক প্রকাশ করার আগে আদালত থেকে আদেশ নিয়ে প্রার্থী হয়েছিলেন, তারা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে পক্ষ করেছিলেন কিনা, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে পক্ষ করেছিলেন কিনা, এই বিষয়টি আমার জানার অপেক্ষা থাকলো। এই বিষয়ে সঠিক উত্তর আমাদের এখানে কেউ হয়তো দিতে পারবো না। তবে ভবিষ্যতে এটা যেন একটা মাইল ফলক হওয়ার ব্যবস্থা হয়। মোটামুটি বলতে গেলে একটু ব্যতিক্রম তো হয়েছে। অনেক প্রত্যাশা পূরণ হয়েছে। হ্যাঁ, এই যে নির্বাচন কমিশন, আমরা একটা স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী নির্বাচন কমিশন দেখতে চাই, সেই প্রত্যাশাটা কি? সেই প্রত্যাশা একেবারে পূরণ না হলেও একেবারে কম যায়নি। অনেক হেভিওয়েট প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। যেমন আমি বলতে পারি, আমাদের কুমিল্লা 10-এর আব্দুল গফুর ভূঁইয়া, তাঁরটা এই রিটার্নিং অফিসার বাতিল করেনি, কিন্তু নির্বাচন কমিশন এটা বাতিল করেছে। তো এই রকম আরও কেউ কেউ আছেন যাদেরটা নির্বাচন কমিশন সাহস দেখিয়ে বাতিল করতে পেরেছেন। ইটস এ ভেরি গুড সাইন। আশা করি ওনারা আরও ভবিষ্যতে করতে পারবেন। ধন্যবাদ সুলাইমান চৌধুরী। সৈয়দ এজাজ কবির, আপনিও দেখলেন যে গত 10 দিনে নিশ্চয়ই অনেকের আপনি লক্ষ্য করেছেন, কিন্তু শেষ দিনে এসে বিএনপি অভিযোগ করেছে যে ইসি একদিকে পক্ষপাত করছে, একইভাবে জামায়াত ইসলামীও অভিযুক্ত করেছে যে ইসি কোনো দলের হয়ে কাজ করছে। ইন দ্য মিন টাইম, কিছুক্ষণ আগে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সংবাদ সম্মেলন করে বলেছেন যে বিএনপির সাথে বৈঠক করে ইসি দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি ইস্যুতে ছাড় দিয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে যাবে কিনা সেটি তাদের পুনর্বিবেচনা করতে হবে। তো আপনার কি মনে হয়েছে আপিলের ফল দেখে, যে ইসি কি কারোর সাথে
কম্প্রোমাইজ করেছেন নাকি ইসির যে শুনানি হয়েছে, যে ফল এসছে তাতে আপনি সন্তুষ্ট? না, আপনার প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন আছে, কিছু উত্তরও আছে। আমি একটু ভেঙে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে দ্বৈত নাগরিকত্বের কথার যে অ্যালিগেশনসটা আসছে, যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসিতে আমার জানা মতে, এবং আমি টিভিতে যেটা লিঙ্কে দেখলাম, সেটা হচ্ছে যে ওনারা জানাতে গিয়েছিলেন যে কিছু কিছু জায়গায় ভোটাররা এবং কিছু সমর্থিত লোকেরা এমনভাবে লাস্ট মোমেন্টে এসে চেঞ্জ করছেন যে সেইটা নিয়ে একটা কমপ্লেন করতে গিয়েছেন আর কি। তো সেইটা, ওই মিটিংটা কি বা ওই সাক্ষাৎটা কি ওনারা দাবি করছেন কিনা যে ওই সাক্ষাতের প্রেক্ষিতেই দ্বৈত নাগরিকত্ব? মানে দুপুরের পর থেকে এই আবেদনগুলো পেন্ডিং হয়েছিল, সন্ধ্যার পর থেকে দ্রুত ওগুলোর রেজাল্ট আসা শুরু হয়েছে। না, ঠিক আছে, সেটা অন্য বিষয়। দুপুরের পর পেন্ডিং ছিল, সন্ধ্যার পরে আসছে, সকালে হয়নি কেন, সেটা ভিন্ন ব্যাপার। এখন দ্বৈত নাগরিকত্ব, এখন কোনো দ্বৈত নাগরিককে কি ইলেকশনের ক্যান্ডিডেট করা হয়েছে, এটা কি কেউ বলতে পারবে? আমার মনে হয় না পারবে। কেউ কাউকে দেখিয়ে বলতে পারবে না যে দ্বৈত নাগরিক ইস্যুতে এর আগে কিন্তু মনোনয়ন বাতিল হয়েছে চট্টগ্রামে Yes, জামায়াতে। আমি যেটা বলার চেষ্টা করছি যে এখন যে কথাটা উঠেছে, কেউ কি বলতে পারবে যে আপনাকে নমিনেশন দেওয়া আদালত যখন বলবে যে না, সে দ্বৈত নাগরিক নয়, তখন তো আর কারো বলার সুযোগ নাই। কিন্তু ইতিমধ্যেই গণমাধ্যমে অনেক প্রতিবেদন এসছে কিন্তু, যে কারা কারা পাসপোর্ট নিয়েছে আমরা দেখেছি। নিয়েছে, নেওয়ার পরে ছেড়েছে কিনা সেটার কথা বলছি না। আমি বলছি যাদের মনোনয়ন বৈধ হয়েছে দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে, আপনারা কি কেউ বা যারা ইঙ্গিত করছে তারা কি কেউ বলতে পারবেন ওনার দ্বৈত নাগরিকত্ব এখনো আছে? সেটা যদি না দেখাতে পারেন তাহলে এই ইঙ্গিতবহ কথা বলার কোনো মানে নাই। ঋণ খেলাপিদের ব্যাপারে সেটা যদি হয়ে থাকে, যে বাংলাদেশ ব্যাংক যদি জানিয়ে থাকে ইসি ঠিক মতো কাজ করেছে কিনা, না হলে আবার আদালতে যাবে, ইলেকশন কমিশন আদালতে যাবে বা ব্যাংক আদালতে যাবে, সেটা তো ওই ধাপে ধাপে যাবে। আর হেলে যাওয়ার ব্যাপারটা, এটা তো বহু আগের থেকেই দেখতে পাচ্ছি যে একটা দল অনেক আগের থেকেই আপনার দেশকে হেলে দিয়েছে, পৃথিবীকে হেলে দিয়েছে আরেকটা দলের দিকে। সো এখন এই বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব আসার আগে একরকম পরিস্থিতি, একরকমের কথাবার্তা, উনি চলে আসার পর একরকম পরিস্থিতি, আরেক রকমের কথাবার্তা। সো এইগুলা এখন রাজনীতিতে এখন হবে, কথা উঠবে, চলবে। এখন প্রশ্নটা হচ্ছে যে ইলেকশন কমিশনের কার্যকলাপে কি মনে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইলেকশন কমিশন বর্তমানে যেভাবে চলছে, যেভাবে কাজ করছে, আপনার একটা দুয়ার খোলা আছে। আপনার যদি কোনো মন্তব্য থাকে, আপনার যদি কোনো কমপ্লেন থাকে, আপনার যদি কোনো আপত্তি থাকে, বা আপনার যদি মনে কোনো সন্দেহ থাকে, আপনি ইউ আর গেটিং এন্টারটেইনড। আপনার কমপ্লেনটা, আপনার কথাটা শোনার দুয়ারটা খোলা আছে, তারা কথাটা শুনছে। এখন সেই কথা শুনছে বিদায়, দরজা বন্ধ করে শুনছে বিদায় আপনি আমার দিকে হেলে গেলেন, আমি ব্যক্তিগতভাবে সেরকম মনে করি না। কিন্তু হ্যাঁ, আগের চাইতে, অতীতের চাইতে বর্তমানে ইলেকশন কমিশন ইজ মোর ওপেন, মোর রেসপন্সিভ, মোর কী বলবো আপনাকে, ইটস রিঅ্যাক্টিভ এবং অ্যাসার্টিভ। থ্যাংক ইউ। সো ওই জায়গাটার থেকে আমি মনে করি যে হ্যাঁ, অতীতের থেকে ইলেকশন কমিশনের পারফরমেন্স ইজ মাচ বেটার। বাট আপনার ওই দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, এগুলা সব ধাপে ধাপের হিসাব। আর এখন পর্যন্ত আমার মনে হয় না কেউ দেখাতে পারবে যে কোনো দ্বৈত নাগরিকের ক্যান্ডিডেসি ভ্যালিড করা হয়েছে। ধন্যবাদ এজাজ কবির। একটু ছোট করে সুলেমান চৌধুরী বলবেন যে আজকে ছাত্রদল ঘেরাও কর্মসূচি পালন করেছে ইসির সামনে, আগামীকাল আবারও ঘেরাও কর্মসূচির বা তারা বিক্ষোভ করবে সেই ঘোষণাও দিয়েছে। অনেকে বলছেন যে এটা সেই আমরা যেই মবক্রেসির কথা বলছি, এটা সে ধরনের একটা চাপ। আপনি কি মনে করেন এই অবস্থায় এ ধরনের বিক্ষোভ আসলে ঠিক কিনা বা চাপের সমতুল্য কিনা? আমিও এটাই মনে করছি। আমি কিছু মনে করছি না, আমি প্রশ্ন করছি আপনাকে। এবং তারা নানান কলা কৌশল প্রয়োগ করে নির্বাচন কমিশনকে বশীভূত করার চেষ্টা করছেন বলে, আমি ছাত্রদলের কথা বলছি, বিএনপির কথা না, আমার কাছে মনে হচ্ছে এই ধরনের চাপ প্রয়োগ করা উচিত নয়। দরজা তো খোলা আছে। নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা, ইভেন কি কোনো নির্বাচন কমিশনার, ইনক্লুডিং প্রধান নির্বাচন কমিশনার, যদি কোনো ভুল করে থাকেন, তারা যে কাজগুলি করেছেন, এই যে বাছাই, শুনানি, আপিল,
এগুলি কোয়াসি জুডিশিয়াল অ্যাক্ট, এটা কোয়াসি জুডিশিয়াল, ওনারা যেহেতু বিচারক নন, আমরা বলি কোয়াসি জুডিশিয়াল। এটার বিরুদ্ধে আপিল করার অধিকার এখতিয়ার সকলেরই আছে, এবং নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা যদি ইচ্ছাকৃতভাবে কোনো অমিশন করে থাকেন এবং সেটি গুরুতর হয়, সেটাও আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন হোক অথবা অ্যাপিলেট ডিভিশন হোক, সেখানে এই আদালতের নজরে আনার এখতিয়ার যে কোনো নাগরিকের আছে। আচ্ছা, এই ধন্যবাদ। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, বিরতির পরে সেই নিয়ে আরো আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। সোলাইমান চৌধুরী, আপনাকে দিয়ে শেষ করেছিলাম, আবারও আপনার কাছেই আসছি যে পোস্টাল ব্যালটের বিতর্কটা এখনো শেষ হয়নি। আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসিতে যে পোস্টাল ব্যালট সঠিক নয়, পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন। আপনি বিষয়টি কতটা যৌক্তিক মনে করেন, একটু সংক্ষেপে যদি বলেন। পোস্টাল ব্যালটটি আমি দেখেছি, এটা বাংলা বর্ণমালার ক্রমিক অনুযায়ী করা হয়েছে। একটা প্রশ্ন ওনারা তুলেছেন যে তাদের এই প্রতীক যেখানে, সেটার নিচ অংশে দিয়া ভাঁজটা পড়ে, মাঝখানে পড়ে না। তাদের প্রতীক যেখানে, দলের নাম বিএনপি এবং প্রতীক, এটার মাঝ বরাবর কিন্তু ভাঁজ পড়ে না, নিচের অংশে একটু সামান্য পড়ে, এইটুকু এক। দুই হলো তারা যে বর্ণক্রমিক, সেটা ওই ব্যালট পেপারে উপর নিচ করেছে। এটাকে বলা যায় যে আপনি পাশাপাশি করলেন না কেন, অজুহাত তুললে অনেক অজুহাত তোলা যায়, এটার কোনো শেষ নেই। আর ভোট দিতে, ভোট গণনাতে কোনো সমস্যা হবে না। এখন বিএনপি কেন এই অভিযোগ করেছে, এইটা তারা ভালো এবং বলতে পারবে। কিছু প্রবাসীর বাসায় অনেকগুলো ব্যালট নেওয়ার অভিযোগ ওমানে এবং বাহরাইনে, এগুলো কি আপনার কাছে মনে হয় যে পোস্টাল ব্যালটে এগুলো আসলে আইনের ব্যত্যয় হচ্ছে? একজনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালট আইনের পাওয়া গেছে। ব্যত্যয় হচ্ছে, অ্যাবসলিউটলি কারেক্ট, আইনের ব্যত্যয় হচ্ছে। এবং নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি করব, নির্বাচন কমিশন এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, তবে ভোটিংয়ের ক্ষেত্রে এটাতে কোনো সমস্যা হবে না, কারণ ভোটিং সিস্টেমটা আলাদা। ধন্যবাদ সোলাইমান চৌধুরী। সৈয়দ এজাজ কবির, আপনি আমরা দেখেছি যে পোস্টাল ব্যালট এটা আসা প্রবাসীদের দেওয়া এবং সেটা আবার নির্বাচন কমিশনে আসা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। আপনার কি মনে হয় যে এই যে 15 লাখ ভোটার নিবন্ধন করেছেন পোস্টাল ব্যালটের জন্য, এই ভোটগুলো নির্বাচনের চূড়ান্ত ফল পেতে জটিলতা সৃষ্টি করতে পারে? দেখেন, পোস্টাল ব্যালট তো বাংলাদেশের ইতিহাসেই প্রথম, এবং পোস্টাল ব্যালট অন্যান্য দেশে যেখানে প্রচলিত আছে ওখানেও পোস্টাল ব্যালট নিয়ে সমস্যা হয়, এটা স্বাভাবিক ব্যাপার। তা আমাদের দেশে যেহেতু প্রথম এবং অভিজ্ঞতার স্বল্পতা আছে, সেই জায়গা থেকে হ্যাঁ একটু সমস্যা হতে পারে। কিন্তু আমরা যেটা শুরু করার আগেই যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনি একটু আগে বললেন যে বেশ কয়েকটা জায়গায় দেখা গেছে যে একত্রে বাহরাইন বা ওমান ওইসব দেশে অনেকেরই পোস্টাল ব্যালট এক ব্যক্তি বা কিছু কতিপয় ব্যক্তি নিয়ে বসে আছেন, বা ওপিনিয়ন লিডার যারা, তারা কিন্তু কাজ করতে পারে। হ্যাঁ, ওইটা একটা শঙ্কার জায়গা আছে। ওইটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, এটা ইলেকশন কমিশনকে খতিয়ে দেখতে হবে। এবং এটা কেন ঘটলো, এটা ইলেকশন কমিশনের ভিতরের মধ্যে কেউ আছে কিনা, বা এই একই লোকের কাছে কিভাবে গিয়ে গেল। এবং আমার মনে হয় যাদের নামে পোস্টাল ব্যালটটা ইস্যু করা হয়েছে তাদেরকে আরও সচেতন করা উচিত যে তাদের পোস্টাল ব্যালটটা যেন ওনারা কাউকে না দেয়। কারণ মিডল ইস্টে কান্ট্রিতে বলেন বা অন্যান্য আমাদের দেশে যেখানে আমাদের ইয়ারা আছেন, প্রবাসী ভাইয়েরা আছেন, সো ওনাদের জ্ঞানের স্বল্পতার কারণে বা কারণে ওনারা অনেক মানুষের উপরে নির্ভর করে থাকতে পারেন, সেই জিনিসটা যেন ওনারা না করেন। এটা অনেকটা পাসপোর্টের মতো আর কি। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে ব্যালটের যেই বিএনপির যেই ভাজের কথাটা যেটা কমপ্লেন তুলেছে, এইখানে শুধু আমি একটা বলতে চাই যে এটা যৌক্তিক। তার কারণটা হচ্ছে গিয়ে হলো শুধু বিএনপি না, ওই ভাজের যে লাইনটা আছে, ওই লাইনে আপনি যাকেই সিলটা দিবেন, সিলটা দেওয়ার পর যখন আপনি ভাজটা করবেন, ওই সিলটা যদি না শুকানোর আগ পর্যন্ত যদি আপনি ভাজটা করেন, তাহলে সিলটা দুদিকে লেগে যাবে। তো দুদিকে যদি লেগে যায় তাহলে কিন্তু আপনার ওই ভোটটা বাতিল হয়ে যাবে। সো এইটা একটা কনসার্নের জায়গা অবশ্যই থাকে। সো এটা শুধু বিএনপির জন্য না,
এটা ওই লাইনটাই যেখানেই আছে যে ভাজের কিন্তু অন্য কোনো জায়গাটায় দল অভিযোগ জানায়নি। হ্যাঁ, অন্য দল কেন অভিযোগ জানায় সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি বলছি যে অন্য সব দলেরও অভিযোগটা জানানো উচিত, শুধু বিএনপির নয়। তার কারণটা হচ্ছে যে ওই যে যদি কালিটা যদি দুই জায়গায় লেগে যায় তাহলে আপনার ভোটটা কিন্তু বাতিল বাতিল হতে পারে। সেই জায়গাটার থেকে আমার মনে হয় যে ইলেকশন কমিশনের ওই জায়গাটার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, ওনারা কি করবেন। এবং পোস্টাল ব্যালটের ব্যাপার যে এই যে অনিয়মটা ঘটলো, এটা ডেফিনেটলি এটা আর খতিয়ে দেখা সেরকম উচিত। সময় হাতে আছে বলে মনে করেন কি পোস্টাল ব্যালট সংশোধনের, ত্রুটি সংশোধন? পোস্টাল ব্যালট সংশোধন করে নতুন করে ব্যালট পাঠানোর মতো সময় নির্বাচন কমিশনের কাছে নাই, একদম পরিষ্কার। কারণ এই ব্যালট ছাপাতে কিন্তু সময় লাগবে না, কিন্তু ব্যালট পাঠাতে, ব্যালট ভোটারদের কাছে পৌঁছা, আচ্ছা। তারপরে নিয়ম অনুযায়ী ভোট দিয়ে আবার এই ব্যালট বাংলাদেশে পাঠানো, এইটার মতো বিএনপি এর সময়। পিছনে কনস্পিরেন্সি দেখছে, আপনার কি মনে হয়? যদি পোস্টাল থেকে ব্যালট থাকে, ইস্যুতে। আমি তো একটু আগেই বলেছি নির্বাচন কমিশনের উচিত জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং রিয়েল সিনারিও এইটা এই জনগণের কাছে উপস্থাপন করা, কাল বিলম্ব না করে। আচ্ছা, সুলাইমান চৌধুরী, আপনি একই দলের দলে আছেন। আমরা মানে দেখলাম যে ইসলামী ভোটগুলো একটি বক্সে আনার জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি হলো না। আসলে ইসলামী ভোট কয়টি ভাগে বিভক্ত হলো বলে আপনার ধারণা? কেননা একদিকে বাংলাদেশ ইসলামী আন্দোলন আছে, জামায়াত আছে একদিকে, আবার এদিকে বিএনপির জোটে আছে ওলামায়ে জমিয়াতে ওলামায়ে দলা। তো সব মিলিয়ে আসলে ইসলামী ভোটগুলো আসলে কয় ভাগে বিভক্ত হলো, আপনার কি মত বা ধারণা? ইসলামী ভোট আপনি আলাদাভাবে বলছেন কেন বলে আমি এইটার খুব হালকা প্রতিবাদ জানাচ্ছি। এই জন্য ভোট তো ভোটই, এখন ইসলামী দলকে পছন্দ করে এইরকম ভোটের কথা যদি বলেন তাহলে ভিন্ন কথা। এরকম আমরা আপাত দৃষ্টিতে দেখছি যে 3 ভাগ হচ্ছে পরিষ্কার। একটা হলো বর্তমানে 10 দলীয় জোট, যদিও আজকেও একটা দলের নায়েবে আমির বলেছেন যে ওনারা এখনো আশা ছাড়েননি, আরেক দলের প্রধান বলেছেন যে না আর আশা করা যায় না। তারপরেও এখনো সময় আছে হাতে, আরো 2 দিন, কারণ 20 তারিখ পর্যন্ত সময় আছে। আচ্ছা, 20 কম তারিখ। নয়। আচ্ছা আচ্ছা এই 3টা ভাগ হলো, এক হলো আচ্ছা। এই 10 দলীয় জোট, আর একটা হলো যে এই দলগুলো বিএনপির সঙ্গে গেছে, হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা। একটা 2টা দল, আর আরেকটা হলো ইসলামী আন্দোলন। আচ্ছা, ঠিক আছে। তো এই পরিস্থিতিতে এই যে ইসলামী ভোটগুলো সুলাইমান চৌধুরী নিজেই বললেন 3 ভাগে বিভক্ত হয়েছে, এর কি সুফল বা এর কি ফল বিএনপি সমমনারা পাবে বলে মনে করেন সৈয়দ এজাজ কবির? দেখেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ না। আর ইসলামী দল যেটা মানে যে যারা পোট্রে করতে চাচ্ছে যে ইসলাম ভিত্তিক রাজনীতি করতে চায়, আমি একটা কথাই বলতে চাই যে আমাকে দেখে আমার ধর্মকে বিবেচনা করেন না, আমার ধর্মকে বুঝে আমাকে বিবেচনা করেন। হ্যাঁ, তো ইসলামী দলগুলোকে দেখে আমার ধর্মকে বিবেচনা করে ভোট নেওয়ার চেষ্টা করেন না, ধর্মটাকে বুঝে সিদ্ধান্ত নেন যে ইসলামী দলগুলোকে ভোট দিবেন কি দিবেন না। এখন আমার দেশে যেই ইসলামী দলগুলি আছেন ওনারা তো বেশ কয়ভাবে বিভক্ত। সো ইসলাম তো বিভক্ত না, তো ওনারা বিভক্ত কেন? কোন ইস্যুতে ওনারা বিভক্ত? কোন জায়গায় ওনাদের ধর্ম নিয়ে দ্বিমত আছে আর কোন জায়গায় ওনারা ধর্ম নিয়ে একমত আছে? আর যদি ইসলামী দলে যদি হয় তাহলে ওনাদের এতগুলি দল কেন থাকবে? তো রাজনৈতিক আদর্শিক ভিত্তিক কোনো দল না, এটা তো একটা ধর্মীয় আদর্শ ভিত্তিক দল। আর ওনারা, আমি অ্যাজ এ মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না পড়ি, আমি তো মুসলমান। আপনি হয়তোবা আপনি বেশি নামাজ পড়েন, আপনি আল্লাহর কাছে আগে প্রিয় মানে পছন্দের ব্যক্তি হবেন, আমি কম পছন্দের ব্যক্তি হব। কিন্তু সেই জায়গাটা থেকে আপনি দুনিয়াতে বসেই বলে দিতে পারবেন না যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। এটা একমাত্র আখেরি জামানায় বলতে পারবে গিয়ে হলো একমাত্র দাজ্জাল।
যে সে এইটা দেখাবে আর কি, এই জাদুটা দেখাবে। এই বিভক্তির মানে কি সুফল বিএনপি পাবে আপনি দেখেন এখানে সুফল বিফলের আমি বিএনপির সুফল বিফলের এখানে কিছু নাই, বা বিরোধীরা আর কি না। জামায়াত এখানে বিরোধীরা? যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি ইসলামী দলকে ভাঙতে পারলে বা ভাগ করতে পারলে বিএনপির ভোট বাড়বে বা কমবে, বিষয়টা সেরকম না। বরঞ্চ বিএনপির যেই জায়গাটা আছে, যেই তাদের যেই আদর্শের দিকটা, জাতীয়তাবাদী আদর্শের দিকটা, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে তারাই বিএনপিকে হয়তোবা বেছে নিবে এ বর্তমানে। ধন্যবাদ সৈয়দ এজাজ কবির। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে দর্শক, আমরা আবার একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। সৈয়দ এজাজ কবির, আপনার কাছেই আসি। এই যে যে জাতীয় নির্বাচনের পাশাপাশি মানে যেহেতু এখনো জাতীয় নির্বাচনের প্রক্রিয়াগুলো চলছে, সব আলোচনা এবং স্পটলাইট জাতীয় নির্বাচনের উপর, এর পাশাপাশি একটি গণভোটের আয়োজন হবে আমাদের দেশে, এবং এই গণভোট অত্যন্ত জটিল ইস্যুতেই হবে বলা চলে, কেননা সংবিধানের বিভিন্ন ধারা বা সংবিধানের সংশোধনের ইস্যু আছে, তারপরে জুলাই সনদের ইস্যু আছে, মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার ইস্যুগুলো আছে গণভোটে। সেই গণভোটে রাজনৈতিক দলগুলো কিন্তু মানে সেভাবে এখনও কাউকে আমরা দেখিনি। একমাত্র এনসিপি তারা একটি ভোটের গাড়ি করেছে তাদের জাতীয় নির্বাচনের বাইরে গণভোট ইস্যুতে জনগণকে সচেতন করতে, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো এখনও তাদের ওই ইয়ে নিয়েই আছে। তারা বড় দলগুলো তাদের প্রতীক এবং তাদের মনোনয়ন, তাদের প্রার্থিতা এইসব নিয়ে আছে। অথচ আর বেশি দিন নেই, আর অল্প কিছুদিন পরেই জাতীয় নির্বাচনের সাথে গণভোট হবে। এই গণভোট প্রশ্নে অনেকেই আশঙ্কা করেছিল রাজনৈতিক দলগুলো উদাসীন হবে, সেটাই কি দেখা যাচ্ছে? আপনি কি মনে করেন? না, আমি সেটা মনে করি না। ইশতেহারের সময় এখনো আছে, ইশতেহারের সাথে দলগুলি সিদ্ধান্ত নিতে পারে বা জনগণকে জানাতে পারে। ইতিমধ্যে আমি যতটুকু জানি যে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন যে যারা সংস্কারের পক্ষে না দেওয়ার কোনো উপায় নেই, যারা সংস্কারের পক্ষে হ্যাঁ দিতে হবে, সেটা বড় দলের পক্ষ থেকে যতটুকু জানানো, তাদের কর্মীদেরকে যতটুকু জানানো, তাদের এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি যেভাবে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টারা সরকার গণভোটকে তাদের ভোট বলেছে, তারা যেভাবে বলছে, রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো সেভাবে বলেনি। না, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলি তাদের অবস্থান অবশ্যই জানাবে। বিএনপির অবস্থান জানিয়েছেন এবং আমার মনে হয় এটা ইশতেহারের সাথে অনেকে হয়তো বা বলা শুরু করবে। বাট আপনার ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখন মানে রাজনৈতিকভাবে যদি আপনি দেখেন না, যে বিশেষ করে জুলাই সনদের হিসাবটাই তো আপনার গণভোটের ইয়েতে আসতেছে। এখন জুলাই সনদটা সই করেছে কারা কারা, আর সই করে নাই কারা কারা। তো এনসিপি কিন্তু জুলাই সনদ সই করে নাই, ঠিক আছে। আর বিএনপি জুলাই সনদ সই করেছে উইথ ফিউ ডিসেন্স, জামায়াত ইসলামও জুলাই সনদ সই করেছে উইথ ফিউ ডিসেন্স। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বিএনপি কিন্তু তার ফুল কমিটমেন্ট, বা অন্যান্য দল আরও অনেকগুলি ফুল কমিটমেন্ট দেখিয়েছে যে তারা এই পর্যন্ত থাকতে পারবে, এর বাইরে যেতে পারবে না। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার আগেই আমরা কিন্তু দেখলাম কি হলো, যে যারা হ্যাঁ ভোটের পক্ষে বেশি জোর দিচ্ছে, ধরেন এনসিপি, ওনারা জুলাই সনদ সই করে নাই, আর জামায়াতে ইসলাম যে জুলাই সনদ সই করেছে তারা তো মহিলা নেতৃত্বের যেই ইয়েটা আছে, মানে ধর্মীয় আলোচনা যে বাদই দেই, ওনারা যেটা বলে ওটা তো ওনারা মানেই নাই, কিন্তু সেটা ওনারা বলছে না যে ওই জায়গাতে ওনারা কী করবেন বা কী করবেন না। সো ওনারা আসলে কতটুকু হ্যাঁর পক্ষে বা হ্যাঁর পক্ষে না, এটা আসলে ওনারা ক্লিয়ার করতে পারবেন। বাট অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে, বিশেষ করে বিএনপির ক্ষেত্রে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে সবাই সংস্কারের পক্ষে আছে, সবাই হ্যাঁর পক্ষেই আছে এবং হ্যাঁতেই দিতে হবে, যেহেতু ধন্যবাদ। সবাই সংস্কারের জন্যই আছে। সালেমান চৌধুরী, আপনি মানে আপনার কি মনে হয় যে আসলে বড় দলগুলো এই গণভোটে তাদের সমর্থনকে মানে এখনো জনসমক্ষে না আনা, তাদের একটা কৌশল কিনা? প্রসঙ্গক্রমে এজাজ কবির যেটি বললেন যে ৫% নারী আসন দেওয়ার কথা ছিল রাজনৈতিক দলগুলোর, যেহেতু তারা সই করেছে, জামায়াত ইসলাম নিজেই সেই ইস্যুটি মানেনি। তো এটা আসলে কি তারা কোনো কৌশলের কারণে তাদের সমর্থন প্রকাশ করছে না, নাকি এমন অনেকেও আশঙ্কা করছে না ভোট দিতে যায় কিনা, সে পরিস্থিতিও হতে পারে কি? আপনি কি মনে করেন? বিষয়টি এরকম নয়। মূলত যে এই আমার বিজ্ঞ আলোচক সৈয়দ এজাজ কবির সাহেব, ব্যারিস্টার সাহেব যে আলোচনাটি করেছেন, রাজনৈতিক দলগুলো কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে, বিএনপি ঘোষণা দিয়েছে,
জামাত ইসলামী ঘোষণা দিয়েছে, এনসিপি ঘোষণা দিয়েছে, অপরাপর যে রাজনৈতিক দলগুলো ঘোষণা দিয়েছে, রাজনৈতিক দলের মধ্যে আবার খুব কম সংখ্যক কেউ কেউ আছেন হয়তো একটু ভিন্ন কথা বলেছেন, ভিন্নভাবে বলেছেন, আর আমি শুধু ভাষা বুঝার একটা বিষয় একটু যোগ থাকে। করি, এনসিপির প্রধান বলেছেন যে নীরবে না ভোটের পক্ষেও কাজ করা হচ্ছে, এতে তিনি একটু অভিযোগ তুলেছেন নাকি নাহিদ ইসলাম? এরকম আছে, এরকম আছে? রাজনৈতিক আপনিও মনে করেন? দলের আমি নাম বলবো না, রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কেউ না ভোটের পক্ষে কাজ করছেন। এটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়াতেও এটা দেখা যাচ্ছে। তবে রাজনৈতিক দলগুলো হায়ের পক্ষে, সে যাই হোক না কেন, তারা কিভাবে স্বাক্ষর করেছেন, কি ডিসেন্ট দিয়েছেন, এগুলোর পরেও বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন এরা সবাই হায়ের পক্ষে কাজ করছে, এনসিপি সহ। আচ্ছা, তো মানে আপনি হা বা না ভোটে কোনো ধরনের স্যাবোটাজ আশঙ্কা করছেন না? আমি এখন পর্যন্ত সাবোটাজের তেমন কিছু দেখিনি। যারা নায়ের কথা বলছেন তারা অতীব ক্ষুদ্র সংখ্যায়, অনেক কম, কিছু করতে পারার ক্ষমতা তাদের কারো নাই, উচ্চ পর্যায়ের কেউ এটা করেননি। ধন্যবাদ সুলাইমান চৌধুরী। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা বিরতির পরে আরও আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। আবারও ফিরলাম আজকের আলোচনায়। সুলাইমান চৌধুরী, আমরা আলোচনা করছিলাম যে জোট কেন্দ্রিক যে নির্বাচন হচ্ছে সেই বিষয়ে। এই যে দীর্ঘ প্রচেষ্টার পরও ইসলামী আন্দোলনকে জামায়াত ইসলামী সাথে রাখতে পারলো না, 11 দলীয় জোট হয়ে গেল 10 দলীয় জোট। এর ফলে মানে ভোটের মাঠে জামায়াতের কি প্রভাব পড়বে, বা জামায়াত নির্বাচনের আগে একটু ব্যাকফুটে চলে গেল কিনা, যেটা আমরা আসলে বিরতির সময় আলোচনা করছিলাম, আপনার কাছে উত্তরটা জানতে চাই। ব্যাকফুটে যায়নি। জামায়াত ইসলামী এবং ইসলামী দলগুলো যে আলোচনা করেছে, সেই আলোচনা তাদের নীতি হলো, এটা কোনো জোট নয়, এটা হলো এক বাক্স নীতি। এক বাক্স নীতির অর্থ তারা যেটা ব্যাখ্যা করেছে তা হলো যে সবগুলি দলের এক আসনে একজন মাত্র প্রার্থী থাকবেন। এটাকেই সেটা তো হলো তারা না। বলেছে এক বাক্স নীতি। তাদের মধ্যে কোনো জোট কিন্তু হয়নি। আচ্ছা, এক বাক্স নীতিও তো আসলে সফল হলো না। হ্যাঁ, জোটের মতোই এক বাক্স নীতি সফল হয়েছে। সফল কেন হয়েছে বলে এই সুবাদে তারা 250 শতাধিক এনসিপিকে আসনে নিতে পেরেছে, এবি পার্টিকে নিতে পেরেছে, কিন্তু আপনি তো বলেছেন এলডিপিকে নিতে পেরেছে, ইসলামী শাসন আন্দোলনকে তো পারেনি। হ্যাঁ, ইসলামী শাসন আন্দোলনকে তো পারেনি, এবং অপরপক্ষে বিএনপিতে আছে জমিয়াতে কি জমিয়ত উলামা ইসলাম। জমিয়াতে উলামা ইসলাম। তাহলে এই 3 ভাগে বিভক্ত হলো, তাহলে জামাতের সুবিধা হলো কিভাবে? তাদের ভোট খুব কম, না পারলেও যদি চেষ্টা না করতো এইটুকু তো হতো না। এই জন্যেই আমি এটাকে সাফল্য বলছি, যে অন্তত তারা 10 দলীয় একটা সমঝোতা তো সমন্বয় তো করতে পেরেছে। এটাই সাফল্যের কম কিসের। অন্তত রাজনীতিতে আর একটা বিষয় আছে, তা হলো যে পারস্পরিক যোগাযোগ থাকলে, ভাবের আদান প্রদান হলে, নিজেদের মধ্যে যে দূরত্বগুলো থাকে সেগুলি আস্তে আস্তে কমে যায় এবং বিলীন হয়ে যায়। এই যে 47টি আসন ফাঁকা রেখেছে, এই 47 আসন কিভাবে বন্টন হবে বা কি করবে জামায়াতে ইসলামী? 47টি আসন মনে হয় আগামীকাল অথবা পরশু দুপুরের মধ্যে এটা বন্টন হয়ে যাবে, একটা বাদে। আর সেটি হলো চরমোনাইয়ের যে এই ওনাদের নায়েবে আমির ফয়জুল করিম, মাওলানা ফজল করিম, ওনার যে আসনটা, এটা হলো এই বরিশাল 5 নাকি 6, যেটাই হোক না কেন, ওই আসনটাতে জামায়াত ইসলামীর প্রার্থী উজ্জ্বল করবে, এই ঘোষণা না জামায়াত সে ঘোষণা ইসলামী এসছে, দিয়েছে। অলরেডি সে ঘোষণা এসছে। হ্যাঁ, তো এটা 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 কি তাহলে 46-এ আসবে। এটাকে কি বলছেন আপনি? এই 46টার সম্ভাবনা আছে ব্রাদারহুডনেস যে বা নিজেদের মধ্যে আবার বন্টন করে নেয়ার। আচ্ছা, সেটা তো বুঝলাম, কিন্তু এই মনে যে হয় এটাই এই যে একটি আসলে প্রার্থী দিচ্ছেন না মানে জামায়াতে ইসলামী, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি সৌহার্দ্য সম্মানের বিষয় দেখছি, পজিটিভ ভাবে দেখছি। আচ্ছা
আচ্ছা, জনাব এজাজ কবির, আপনি মানে শেষ পর্যন্ত যেই অনেকে বলছেন যে ইসলামী আন্দোলন বিএনপি শিবিরে চলে যাবে কিনা, যদিও সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এটা, কিন্তু বিএনপিরও কিছু আসন হাতে আছে এবং অনেক জায়গায় তাদের প্রার্থী, অনেক জায়গায় না, দু এক জায়গায় তাদের প্রার্থী মনোনয়ন বাতিল হওয়াতে তারাও কোথাও ডামি ক্যান্ডিডেট রেখেছিল, যেখানে ডামি ক্যান্ডিডেট নাই, যেমন কুমিল্লা 4 আসনে তাদের এখন নতুন প্রার্থী খুঁজতে হবে। যদিও এখন আদালতের ইস্যুগুলো আছে এখনো বাকি, সেগুলো আমরা বিবেচনায় নিয়েই বলছি। তো এই যে বিএনপিকেও কিছু রিস্ট্রাকচার করতে হচ্ছে, আর মনোনয়ন প্রত্যাহারের তো ডেট আছেই। তো বিএনপি জোটে নতুন সংযোজন বা এই যে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে যেখানে প্রার্থী নেই, সব মিলিয়ে 5 তারিখের মধ্যে আরও চমক বা নাটক আমরা দেখতে পাবো কিনা, আপনার কি মনে হয়? না, মানে বিএনপির সাথে জোট বাঁধার ব্যাপারটা, এটা তো আর আমি বলতে পারবো না, এটা না, আপনার speculation বা নীতি আপনি- নির্ধারণের একটা ব্যাপার আছে। তবে এটার মানে আপনার কয়েকটা observation আর কি। ভাগ আছে। যে আমি যদি বিএনপির কথা বলি, তো বিএনপি তো স্বতন্ত্র প্রার্থীর থেকে বা বিদ্রোহী প্রার্থী যারা আছে তাদেরকেই সামাল দিতে তো মানে অনেক হিমশিম খেতে হচ্ছে। সেখানে- এর মধ্যে আবার নতুন করে এনে আবার কার সিট কাকে দিবে, এটা একটা বিষয় আছে, সেটা বিএনপি ভালো বলতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার যে এই 20 তারিখ তো প্রত্যাহারের দিন, তো 20 তারিখ আগ পর্যন্ত অনেক কিছুই হতে পারে। 20 তারিখ যাওয়ার পর আপনার মার্কাটা হওয়ার পর আসলে বোঝা যাবে যে কে সেটেল ক্যান্ডিডেট, কে সেটেল ক্যান্ডিডেট না। এর আগ মুহূর্তে অনেক কিছুই হতে পারে, এটা বলা মানে কনফার্মলি আপনার এখনো বলা যায় না। তবে জোটের বিষয়টা যদি বলেন বিএনপির থেকে আমার মনে হয় সম্ভাবনা খুবই কম, কারণ তাদের নিজেদেরই মানে এটা অনেক সেটেল ইস্যু, নিজেদেরই অনেক যোগ্য প্রার্থী আছে। আচ্ছা। হ্যাঁ, জাস্ট জোটের কারণে হয়তো বা যে অনেক যোগ্য প্রার্থীকে হয়তো একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে এবং অনেক যোগ্য প্রার্থী হয়তো বা মেনে নিতে পারছে না, নিজেদের মধ্যেই অনেক ধরনের এক সমস্যা আছে। বুঝতে পেরেছি। সুলাইমান চৌধুরী, আপনি একটু যদি সংক্ষেপে বলেন যে আমরা পুরো এতদিন যে দুই দলের অবস্থা দেখলাম, দুই দল তো পাল্টাপাল্টি অভিযোগ বিনিশ্চিত করেছে। 21 তারিখ থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচার অভিযান, কেমন হবে? মানে সংঘাতময়, মানে এখন যতটুকু আমরা বাকযুদ্ধ দেখলাম নির্বাচনে প্রচার অভিযান শুরু হওয়ার পরে, সেই মাঠ কতটা উত্তপ্ত হবে বলে আপনার মনে হয়? নির্বাচনী মাঠ উত্তপ্ত হবে চরমভাবে, কিন্তু তাই বলে এটি সীমা ছাড়িয়ে যাবে না। এটা আপনার বিশ্বাস? যাবে না এজন্য যে সীমা ছাড়িয়ে যাওয়ার যে কর্মসূচিগুলি আগে থাকতো রাজনৈতিক দলের, এবার নতুনভাবে আরপিওতে বেশ কিছু শর্ত যুক্ত করে দেওয়ায় সেই কর্মসূচিগুলি থাকবে না। অতএব উত্তপ্ত হবে বটে, এবং এটা জমজমাট হবে এবং মানুষ এটা উপভোগ করবে। সৈয়দ এজাজ কবির, আপনি কি মনে করেন নির্বাচন প্রচার অভিযান শুরু হওয়ার পরে কেমন দেখবো আমরা নির্বাচনী মাঠ? অনেকে সংঘাতের আশঙ্কা করছেন। নির্বাচনী মাঠ অবশ্যই উৎসবমুখর এবং উত্তপ্ত থাকবে, তবে এর মানে এই না যে নির্বাচনী আচরণ বিধি না মেনে চলা হবে তা না। নির্বাচন আচরণ বিধি মানতে হবে, এবং কোনো প্রার্থী যদি না মানে অন্তত দলের জন্য হলেও তাকে মানা উচিত, কারণ তার নির্বাচনী আচরণ বিধিমালা না মানার কারণে যদি তার ক্যান্ডিডেচারের উপরে কোনো সমস্যা হয় সেটা দলেরই ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে নির্বাচন আচরণ বিধিমালা মেনে যতটুকু সম্ভব, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এবার উৎসবমুখর পরিবেশই থাকবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরেকটু সচেতন থাকতে হবে, কারণ আমরা আশেপাশে অনেক ধরনের দুর্ঘটনা দেখছি। এগুলা কেউ কেউ বলছে বিচ্ছিন্ন, কেউ কেউ রাজনৈতিকভাবে করা হচ্ছে, কিন্তু আমরা এখনও বলতে পারছি না। তার কারণটা হচ্ছে যে এখনও আমরা বুঝতে পারি এবং অনুভব করতে পারি যে নির্বাচনটা যেন না হয় তার পিছে কোনো একটা ষড়যন্ত্র কাজ করছে। তো সেই জায়গাটা থেকে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সচেতন থাকতে হবে। প্রশাসন রিশাফল করতে আমরা দেখি ইলেকশনের আগে। প্রশাসন এই মুহূর্তে যে অবস্থায় আছে, লেভেল প্লেইং ফিল্ড আছে এরকম কেউ দাবি করেনি। সবাই বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই, বেশিরভাগ রাজনৈতিক দল। এমন অবস্থায় প্রশাসনকে আপনি কীভাবে দেখছেন? যেহেতু আপনি নিজে একসময় প্রশাসনের দায়িত্বে ছিলেন, নির্বাচন পূর্ববর্তী প্রশাসন কতটা মানে সুইটেবল পজিশনে আছে নির্বাচন সঠিকভাবে কন্ডাক্ট করার জন্য? ধন্যবাদ। এটা বলেছে লেভেল প্লেইং ফিল্ড নাই। কোথায় কোথায় লেভেল প্লেইং ফিল্ড নাই এ কথা কিন্তু সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দলগুলো বলে, এটা কখনোই বলে নাই, এর এটা আগেও বলে না। এবং এটিকে আমি যে ব্যক্তিগতভাবে নেই সেটি হলো, এটি হলো রাজনৈতিক চাপ
প্রশাসনের উপরে, নির্বাচন কমিশনের উপরে। ওই তফসিল ঘোষণার আগেই যত রদবদল, ভেতরে ভেতরে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করেই এই রদবদলগুলো ঘটানো হয়েছিল। কাজেই রাজনৈতিক দলগুলো এই কারণে সুনির্দিষ্ট করে যদি কোথাও ত্রুটি বিচ্যুতি থাকেও এটা বলতেও পারছেন না। মানে যারাই বলুক, বিএনপি জামাত যারাই বলুক, আসলে এটা চাপে রাখার কৌশল বলছেন আপনি। চাপে রাখার কৌশল। ধন্যবাদ সুলাইমান চৌধুরী এবং সৈয়দ এজাজ কবির আমাদের সাথে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমাদের আজ এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজ এখানেই বিদায়। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।